বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি হিটলার ও জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান সম্বন্ধে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। বিরোধী শক্তির দুর্বলতাকে কাজে লাগিয়ে জার্মানিতে নাৎসি শক্তির উত্থান ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিতে তীব্র আর্থিক সংকট নেমে আসে। 1929 খ্রিস্টাব্দে আর্থিক মহামন্দাও জার্মানির অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলে। মহামন্দাজনিত কারণে মার্কিন আর্থিক সাহায্য বন্ধ হয়ে যায়। ইয়ং কমিশন কর্তৃক আন্তর্জাতিক ব্যাংক থেকে জার্মানিকে ঋণদানের সুপারিশ করা হলেও তা বাস্তবায়িত হয়নি। মুদ্রাস্ফীতির পরিমাণ বাড়ে, উৎপাদন কমে যায়। কলকারখানাগুলি বন্ধ হয়ে গেলে শ্রমিক শ্রেণী কাজ হারায়। যুদ্ধফেরত সেনারা কাজ না পাওয়ায় বেকার হয়ে পড়ে। জার্মান মুদ্রা মার্কের দাম ভীষণভাবে পড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি তীব্র হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে হিটলারের নাৎসি দল এনএসডিএপি, ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, এনএসডিএপির পুরো কথা বা ফুল ফর্ম, আর্থিক সংকট মোচনের আশ্বাস দিয়ে এই দল ক্ষমতা দখলের পথে পা বাড়ায়। ভাইমার প্রজাতান্ত্রিক সরকার ভার্সাই চুক্তি স্বাক্ষর করে তার জনপ্রিয়তা হারায়। ভাইমার প্রজাতান্ত্রিক সরকার সুনির্দিষ্ট পন্থা বা নীতি মেনে শাসন পরিচালনা করেনি। চ্যান্সেলর ব্রুনিংয়ের ব্যর্থ সরকারকে ক্ষুধার্ত সরকার নামে ব্যঙ্গ করা শুরু হয়। জার্মান জাতির এক বিরাট অংশ ভাইমার প্রজাতান্ত্রিক সরকারের প্রতি আস্থা হারায়। নাৎসি দলের মুখপত্র পিপলস অবজারভার ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতাগুলিকে প্রচার করে। রাশিয়ার বলশেভিক বিপ্লবের আদর্শে জার্মান কমিউনিস্টদের আদর্শ উদ্বুদ্ধ হয়ে ওঠে। এই কমিউনিস্টরা স্পার্টাকাস নামে পরিচিত ছিল। কমিউনিস্টগণ ভাইমার শাসনতন্ত্রের আগাগোড়া বিরোধিতা করার মধ্যে দিয়ে জার্মান জনমানসের জনপ্রিয়তা লাভ করে। হিটলারের নাৎসি দল এতে ভীত হয়ে পড়ে। 27 ফেব্রুয়ারি 1933 খ্রিস্টাব্দের নির্বাচনের প্রাক্কালে হিটলারের গোপন নির্দেশে রাইখস্ট্যাগ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। হিটলার এই ঘটনার দায়ভার কমিউনিস্ট দলের উপর চাপিয়ে দেন এবং কমিউনিস্ট দলের বহু নেতাকে কারারুদ্ধ করা হয়। এই জন্য কমিউনিস্টদের প্রভাব হ্রাস করে হিটলার জনমানসে নাৎসি দলের জনপ্রিয়তা বাড়ায়। প্রথম বিশ্বযুদ্ধের শেষে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার ভার্সাই সন্ধি স্বাক্ষর করে। এই সন্ধির দ্বারা জার্মান অর্থনীতি পঙ্গু করে দেয়া হয় এবং জার্মান সাম্রাজ্যের অঙ্গহানি ঘটানো হয়। জার্মানিকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে জার্মানির উপর বিশাল অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। ভাইমার প্রজাতান্ত্রিক সরকারকে হিটলার দেশদ্রোহী আখ্যা দেওয়ার সুযোগ দেন। ফরাসি ঐতিহাসিক মরিস ব্লুমন্ট বলেন, ভার্সাই ব্যবস্থা নাৎসি একনায়কতন্ত্রের পথ মসৃণ করে। হিটলার তার নাৎসি সংগঠনকে মজবুত রূপে গড়ে তোলেন। নাৎসি দলের বিভিন্ন শাখা সংগঠন ছিল, যথা বেকার যুবকদের নিয়ে গঠিত হয়েছিল আধা সামরিক বাহিনী, স্টর্ম ট্রুপার্স। আর্নেস্ট রোয়েমের নেতৃত্বে গঠিত এই বাহিনী নাৎসিদের সভা সমিতিগুলির নিরাপত্তা রক্ষার কাজ করত। এই দলের সদস্যরা বাদামি রঙের শার্ট পরত, তাই এদের নাম ছিল ব্রাউন শার্টস। স্টর্মট্রুপার্স বাহিনীর ওপরে ছিল
এলিট গার্ডস নামে শাখা সংগঠন। এর সদস্যরা কালো রঙের পোশাক পরত বলে এদের নাম হয় ব্ল্যাক শার্টস। এরা নাৎসি নেতাদের নিরাপত্তা দিত। নাৎসি দলের আরও কয়েকটি শাখা সংগঠন ছিল, যথা যুব বাহিনী, নারী বাহিনী, গুপ্ত পুলিশ বাহিনী যাকে গেস্টাপো বলা হতো, গণ আন্দোলন, অসামরিক বন্দিশালা প্রভৃতি। নাৎসি দলের পতাকা ছিল লাল রঙের। লাল পতাকার মধ্যে সাদা রঙের ওপর কালো রঙের স্বস্তিকা চিহ্ন আঁকা থাকত। লাল রং গণতন্ত্র বিরোধিতা, সাদা রং জাতীয়তাবাদ এবং স্বস্তিকা চিহ্ন আর্য রক্তের প্রতীক। নাৎসি দলের মুখপাত্রের নাম ছিল পিপলস অবজারভার। নাৎসি দলের সঙ্গীতের রচয়িতা ছিলেন হর্স্ট ওয়েসেল। জার্মানির জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় ওয়াগনার এর লেখা জাগ্রত জার্মান সঙ্গীতটি। যাই হোক, এইভাবে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থান হয় এবং তখনকার সময়ে অত্যন্ত নগণ্য এই নাৎসি দলের একজন সদস্য হিসাবেই হিটলার মিউনিকে তার রাজনৈতিক কার্যকলাপ শুরু করেছিলেন। প্রথম দিকে অল্প সময়ের মধ্যে হিটলারের নেতৃত্বে নাৎসি দল যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। রাজনৈতিক বক্তা হিসাবে হিটলারের অনন্য সাধারণ প্রতিভা নাৎসি দলের উত্থানে বিশেষ সাহায্য করেছিল। অ্যালান বুলক হিটলারকে ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক বক্তা হিসাবে বর্ণনা করেছেন। হিটলারের জ্বালাময়ী বক্তৃতা, নাৎসি দলের সদস্যদের একই পোশাক, স্বস্তিকা চিহ্ন, পতাকা, ব্যাপক সন্ত্রাস সবকিছু মিলিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষের সমর্থন পেয়েছিল নাৎসি দল। প্রথম দিকে নাৎসি দলের আদর্শ তেমন স্পষ্ট করে কিছু বোঝা যেত না। পরবর্তীকালে তা যখন স্পষ্ট হয়ে উঠল, তখন নাৎসিদের আদর্শ বলতে ইহুদি বিরোধিতা, কমিউনিস্টদের বিরোধিতা, সংসদীয় গণতন্ত্রে আস্থাহীনতা, বিশাল জার্মান সাম্রাজ্য গঠনের স্বপ্ন এবং উগ্র জার্মান জাতীয়তাবাদে বিশ্বাস, এই কটি মূলনীতিই বোঝাতো। এরপরে ক্ষমতা দখলের ব্যর্থ প্রয়াস। পরের পয়েন্ট, বর্তমান শতকের 20-এর দশকে জার্মানির যে অভ্যন্তরীণ অবস্থা ছিল, তাতে হিটলার ভেবেছিলেন 1932 খ্রিস্টাব্দে তিনিই জার্মানির রাজনৈতিক ক্ষমতা দখল করে নেবেন। ওই বছরই ফ্রান্স জোর করে জার্মানির রুর অঞ্চল দখল করলে সেখানকার জার্মান অধিবাসীরা সত্যাগ্রহের মাধ্যমে তাতে বাধা দিয়েছিল। সমগ্র জার্মানিতে তখন ভাইমার প্রজাতন্ত্রের প্রতি মানুষের অশ্রদ্ধা তুঙ্গে উঠেছিল। ঠিক সেই সময় হিটলার ও লুডেনডর্ফের গণ অভ্যুত্থানের আয়োজন করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল। 5 বছরের জন্য উভয়কে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। কারাগারে অভ্যন্তরীণ অবস্থাতে হিটলার তার আধা আত্মজীবনী মাইন ক্যাম্প বা মে ক্যাম্প বা আমার সংগ্রাম রচনা করেছিলেন। এই গ্রন্থে নাৎসিদের রাজনৈতিক চিন্তাধারা, কর্মসূচি এবং নাৎসি রাষ্ট্রব্যবস্থার স্বরূপ সম্পর্কে হিটলার বিস্তারিতভাবে আলোচনা করেছেন। জার্মানদের জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে তিনি হেরেনফলক থিওরি বা তত্ত্বের অবতারণা করেছেন তার আত্মজীবনীতে। এই হেরেনফলকের থিওরির অর্থ হলো প্রভু জাতি বা মাস্টার রেস। হেরেনফলক তত্ত্ব অনুসারে কি বলা হয়েছে? এই হেরেনফলক তত্ত্ব অনুসারে বলা হয়েছে যে আর্য বা অ্যারিয়ান তারা বিশুদ্ধ রক্তের অধিকারী, একমাত্র তারাই জগতের প্রভু জাতি। জার্মানরা সেই বিশুদ্ধ রক্তের অধিকারী বলে জাতিগতভাবে কেবল তারাই প্রকৃত দাবি করতে পারে। জাতিগতভাবে জার্মানদের এই শ্রেষ্ঠত্বের ধারণার উপর ভিত্তি করেই তিনি
অর্থাৎ হিটলার নাৎসি রাষ্ট্র ব্যবস্থার কল্পনা করেছিলেন। হিটলারের মতে নাৎসি জার্মানি হবে আর্য সভ্যতার চূড়ান্ত রূপ। তাছাড়া তিনি মনে করতেন যে প্রভু জাতি জার্মানদের প্রসার নির্ভর করবে অপরাপর নিকৃষ্ট জাতির উপর আধিপত্য বা পরাক্রম প্রতিষ্ঠার উপর। উপযুক্ত ধারণা থেকে দেশের ঋত গৌরব ফিরিয়ে আনা জার্মানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তাই বিশ্বের সব জার্মান জাতিকে এক পতাকা তলে সমবেত করা, স্বদেশের মহিমা কীর্তন করা এবং যে কোনো উপায়ে দেশের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করাই হিটলারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। হিটলারের অনুসৃত এইসব নীতি সাধারণভাবে নাৎসিবাদ নামে অভিহিত করা হয়। এবার নাৎসি দলের সংগঠন। তিনি নাৎসি দলের সংগঠন কিভাবে করেছিলেন? যাই হোক, মাত্র 9 মাস কারাদণ্ড ভোগ করার পর মুক্তি পেয়ে হিটলার নাৎসি দলকে নতুনভাবে গড়ে তুলতে থাকেন। এই সময়ে জোসেফ গোয়েবলস নামে জনৈক সাংবাদিক নাৎসি দলে যোগদান করেন। প্রচার কার্যে সেই আমলে গোয়েবলসের জুরি আর কেউ ছিল না। গোয়েবলস বলতেন, অসত্যকেও ক্রমাগত প্রচারের মাধ্যমে সত্য বলে মানুষকে বিশ্বাস করানো যেতে পারে। নাৎসি ঝটিকা বাহিনীকেও বড়সড় করে তোলা হয়েছিল। ঝটিকা বাহিনী বা স্টর্ম ট্রুপার্স জার্মানিতে এসএ নামে পরিচিত ছিল। তাছাড়া এসএস নামে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হিটলারের দেহরক্ষী বাহিনীও গড়ে তোলা হয়েছিল, যেগুলো আগে বলা হয়েছে, সেগুলো আরও বিশদে বলছি। তাছাড়া ছিল গোয়েরিংয়ের নেতৃত্বে গঠিত গেস্টাপো বা গুপ্ত পুলিশ বাহিনী। এইভাবে যে নাৎসি সংগঠন গড়ে উঠেছিল তা জার্মানির সর্বোচ্চ মানুষের মধ্যে যে সমর্থন আদায় করতে পেরেছিল তা মোটেই বলা যায় না। তবে 1929 থেকে 30 খ্রিস্টাব্দে আমেরিকার মহামন্দা জার্মানিতে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছিল তাতে নাৎসি দলের সুবিধাই হয়েছিল, কারণ মানুষের অর্থনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে নাৎসি দল বেশ কিছুটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। এরপর হিটলারের ক্ষমতা দখল। হিটলার কিভাবে ক্ষমতা দখল করেছিল? 1932 খ্রিস্টাব্দের নভেম্বরে রাইখস্ট্যাগের নির্বাচনে নাৎসি দল 196 আসনে জয়ী হয়েছিল। সংখ্যালঘু হওয়া সত্ত্বেও হিটলার জাতীয়তাবাদী দলের ফন পেপেনের সঙ্গে হাত মিলিয়ে ভাইমার প্রজাতন্ত্রের চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী পদ লাভ করেছিল 1933 খ্রিস্টাব্দে। কিন্তু তা ছিল হিটলারের সর্বেসর্বা হয়ে ওঠার চূড়ান্ত পদক্ষেপ মাত্র। চ্যান্সেলর হবার পর হিটলার প্রজাতন্ত্রের প্রেসিডেন্টকে আবার একটা নতুন নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দেন, কারণ রাইখস্ট্যাগে তখনও নাৎসি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সুতরাং নাৎসি দল যেন তেন প্রকারণে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য উঠে পড়ে লেগেছিল। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে রাইখস্ট্যাগে নাৎসি দলের প্রধান প্রতিপক্ষ ছিল কমিউনিস্টরা, কিন্তু এই কমিউনিস্টদের দমন করবার এক অভূতপূর্ব সুযোগ পেয়েছিলেন হিটলার আসন্ন নির্বাচনের আগে। ফেব্রুয়ারির 27 তারিখে অর্থাৎ 1933 খ্রিস্টাব্দে রাত্রিবেলা বার্লিনের রাইখস্ট্যাগ বা পার্লামেন্ট ভবনে এক বিধ্বংসী আগুন জ্বলে ওঠে, দালানটিকে ছারখার করে দেয়। আপাতদৃষ্টিতে ভ্যান ডার লুবে নামে জনৈক ওলন্দাজ কমিউনিস্ট এই অগ্নিকাণ্ডের জন্য দায়ী হলেও কেউ কেউ এ ব্যাপারে সন্দেহ পোষণ করেন। যাই হোক, এই ঘটনার সম্পূর্ণ দায়িত্ব কমিউনিস্টদের উপর চাপিয়ে হিটলার তাদের দমন করেছিলেন। সঙ্গে সঙ্গে সব বিরোধী দল সন্তুষ্ট হয়ে উঠেছিল। এই অবস্থার মধ্যে যে নির্বাচন হয় তাতেও নাৎসি দল তেমন সুবিধা করতে পারেনি। তবে অন্যান্য দলের সঙ্গে হাত মিলিয়ে তিনি রাইখস্ট্যাগের 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলেন। তারপর নিজের ইচ্ছা মতন রাজত্ব চালাবার উদ্দেশ্যে এনাবলিং ল পাশ করিয়ে নেন রাইখস্ট্যাগকে দিয়ে, যার অর্থ ছিল যে জনগণ এবং রাষ্ট্রের দুরবস্থা দূর করবার জন্য হিটলার সব কিছুকে অগ্রাহ্য করতে পারবেন। এইভাবে হিটলারের ফুরার, ইংরাজিতে লিডার বা জননেতা, যেটাকে বলা হয় হিটলার ফুরার হয়ে উঠেছিলেন। সবশেষে বলা যেতে পারে যে প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গের মৃত্যুর পরে
আগস্ট 1934 খ্রিস্টাব্দে হিটলার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের পদ দুটোই একসঙ্গে লাভ করে রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী হন। এখন থেকে তিনি ফুরার এবং রাইখ চ্যান্সেলর নামে অভিহিত হতে থাকেন। এইভাবে হিটলার জার্মানিতে একনায়কত্ব প্রতিষ্ঠা করেন। তিনি এই নির্বাচনে নাৎসি দল 288টি আসন পেয়েছিল এবং কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া সত্ত্বেও হিটলার অন্যান্য দলের সঙ্গে মিলিত হয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেন এবং এই মন্ত্রিসভায় একাধারে চ্যান্সেলর ও প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। এদিকে জার্মান সংসদ এক বিশেষ আইন পাশ করে হিটলারকে স্বাধীন শাসন ক্ষমতা দান করে। হিন্ডেনবার্গের মৃত্যুর পর হিটলার একাধারে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুই হন। তিনি নিজেকে ফুয়েরার বা প্রধান নেতা হিসাবে ঘোষণা করেন। এইভাবে হিটলার জার্মানিতে একনায়কত্ব বা নাৎসিবাদের নাৎসিবাদ স্থাপন করেন। তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।